যে শুরুতে কিছুটা বলছিলাম যে দেশের চিকিৎসা খাতে যে নতুন দিগন্ত, অর্থাৎ এই দিগন্ত বলা হচ্ছে কিডনির প্রতিস্থাপনের বিষয়টিকে, কারণ আমরা কম বেশি আসলে সবাই জানি গত কদিন আগেই যে সারা ইসলাম যে মারা গেছে, যাওয়ার আগে সে তার চোখ এবং কিডনি সে সাধারণ মানুষের বা যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য উৎসর্গ করে গেছে। এটি একটি দৃষ্টান্ত এবং সেই কিডনি স্থাপনটি সফলভাবে করা গেছে। আমরা আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর মনিলাল আইচ লিটু, প্রতিষ্ঠাতা সদস্য সচিবের। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনিলাল আইচ লিটু, যুক্ত হয়েছেন। শুভ সকাল জানাই এবং একাত্তর সকালের এই আলোচনায় আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু বলবেন, এই যে কিডনির প্রতিস্থাপন নিয়ে আমরা সাফল্যের কথা বলছি, এই সাফল্যর পেছনের গল্পটা কিভাবে এই সাফল্য আসলো এবং মানুষের মধ্যেও এটি আপনার কাছে কি মনে হয় যে এটি এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হলো কিনা, বা আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন কোনো দুয়ার উন্মোচন হলো কিনা? ধন্যবাদ একাত্তর সকালকে। ইট ইজ এ মাইলস্টোন ইন বাংলাদেশ মেডিকেল হিস্ট্রি অ্যাকচুয়ালি, এবং এই মাইলস্টোন তৈরির পিছনে এর গল্পটা, বিষয়টা খুবই ইতিহাস নির্ভর। আমি বলবো 1972 সালে এই কিডনি সংযোজনের যে বিষয়টি সারা ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, এইভাবে যদি আরো যারা এরকম যাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় সেই ধরনের যারা রয়েছেন, তারা যদি মরণোত্তর দেহদান বা চক্ষুদান এবং অঙ্গ প্রত্যঙ্গ দান করেন, তাহলে অনেক মুমূর্ষ রোগী, অনেক মুমূর্ষ মানুষ তার নতুন প্রাণ ফিরে পাবে। ডেফিনেটলি ইট ইজ এ মাইলস্টোন ফর বাংলাদেশে মেডিকেল হিস্ট্রি, অলসো বাংলাদেশ। এখানে আপনার কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে যে আমরা এই মরণোত্তর অঙ্গ প্রত্যঙ্গ দান করার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ভিতরে এই বিষয়টি নিয়ে আগ্রহের জায়গাটা কম, এটি কিভাবে আসলে করা যায়? দ্বিতীয়ত, এই অঙ্গ প্রত্যঙ্গ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সেই পরিমাণ আসলে ল্যাবরেটরি অথবা যেভাবে সংরক্ষণ করতে হয় পদ্ধতিটি, সেটি কি আমরা করেছি কিনা, আমাদের সেগুলোর প্রস্তুতি আছে কিনা? দেখুন, এই অঙ্গ প্রত্যঙ্গ যে দান করার যে বিষয়টা, এটা শুরু হয় মরণোত্তর চক্ষুদান আন্দোলনের মাধ্যমে 1984 সালে নভেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে প্রথম এই আই ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয় আমাদের সন্ধানের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে। এবং তখন শ্রীলঙ্কা থেকে হাডসন ডি সিলভা আসছিলেন। ওনাকে বলা হয় পৃথিবীতে মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ। হাডসন ডি সিলভা এবং ডক্টর ইরাঙ্গানি সিলভা, এই দম্পতি কিন্তু প্রথম শুরু করেন এই আন্দোলন 1954 সালে। দেন এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা শুরু করি 1984 সালে। এবং মানুষের মধ্যে যে বিধি নিষেধ মানুষ বলে থাকেন, যেটার কোনোটাই সঠিক না। মক্কা ভিত্তিক ইসলামী ফিকা একাডেমি যেটা, তারা বলেছেন যে মরণোত্তর চক্ষু দান বা অঙ্গ প্রত্যঙ্গ দান এটা কোনো ধর্মীয় ভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। মানুষের কাজে যদি লাগে তাইলে এটা কোনো সমস্যা না। আমরা এই আন্দোলনে যে সম্পূর্ণ সার্থক হয়েছি আমি সেটা বলবো না, কিন্তু আমরা বলবো যে আমরা এই পর্যন্ত প্রায় কয়েক হাজার ব্যক্তিকে আমাদের সেরকম ল্যাবরেটরি আছে কিনা বা সেরকম কোনো জায়গা আছে কিনা, সেটা নিয়ে আমরা কতটুকু প্রস্তুতি রেখেছি। আই ব্যাংক যেটা আমাদের নীলক্ষেত বাবুপুরায় অবস্থিত, হাসপাতালও আছে একই সাথে। এখানে কিন্তু 4 শতক জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন 1997 সালে, এবং আমরা ওখানে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করেছি কর্নিয়া সংযোজনের জন্য। অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের জন্য বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের জন্য যেসব ইনফ্রাস্ট্রাকচার, সেটি কিন্তু তারা বিল্ড আপ করেছেন, এবং এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি যদি মনে করেন আজকে একদিনেই এই সিস্টেম অথবা এই টেকনোলজি, এই স্টার্ট আপ, এটা তৈরি হয় না, এই জন্য সময়ের প্রয়োজন হয়। এবং আই বিলিভ যে বাংলাদেশের মূলত বড় বড় হাসপাতালগুলোতে এর যে ব্যবস্থাপনাটা, যে টেকনোলজিক্যাল নো হাউ এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা গড়ে উঠবে অচিরেই।
অবশ্যই আমরাও আপনার সাথে একমত হতে চাই। বঙ্গবন্ধু থেকে যে জি সিস্টেম আছে জি। এটা বঙ্গবন্ধু এই বিষয়ে অনেক মুমূর্ষু রোগী আসলে বলা যায় নতুন করে প্রাণ ফিরে পাবেন না যখন অন্য কেউ তাকে তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিয়ে যাবেন। এই নিয়ে সচেতনতা আরও বাড়বে এবং একই সাথে রক্ষণাবেক্ষণের কথা আপনি বলছিলেন সেটিও যেন আরও সুসংগঠিত হয় এবং আরও রক্ষণাবেক্ষণের জায়গায় শুধু শহর কেন্দ্রিক না, শহরের বাইরেও যাতে হয় সেই আমরা আশা রাখতে চাই। ছোট করে একটু আলোচনা শেষে আসতে চাই যে আইনি কোনো সমস্যায় পড়তে হয় কিনা বা আইন আসলে কি বলে, কারণ আপনি নিজেও বলছিলেন যে একটা সময় আইন করে কিন্তু এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে কিডনি সেগুলো আমরা দেখেছিলাম যে বিক্রি রীতিমতো হচ্ছিল বা বিভিন্ন দালালের খপ্পরে আসলে মানুষকে পড়তে হয়েছিল। সেখান থেকে আইনকে কঠোর করা হয়েছিল যে এটি নিষিদ্ধ, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এভাবে বিক্রি করা যাবে না বা কোথাও দান করার ক্ষেত্রে অনেক জটিলতা আছে। সেটি আরও সহজে এখন করা যাওয়ার কোনো পন্থা আপনার কাছে মনে হয় কিনা করা উচিত এখন থেকেই? দেখুন, এটি সরকারই করেছেন। সরকার একটি মানে আলাপ আলোচনা করে এই আইনটাকে আপ টু মার্ক করা হয়েছে, অর্থাৎ যুগোপযোগী করা হয়েছে এই আইনটিকে। এটা বর্তমান সরকারের সময় করা হয়েছে লাস্ট। আপনার আইনি কোনো জটিলতা নাই এখন আর এই অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনে, কিন্তু কিছু নিয়ম আছে, যে গাইডলাইন বা যে স্ট্রিক্ট প্রিন্সিপাল ফলো করে আপনাকে এটা করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ কখনো সেলেবল প্রোডাক্ট না, এটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো বিক্রির কোনো বিষয় না। এটা যদি কোনো মানুষ দেয়, অর্থাৎ যেমন মানুষের অনেক সময় যদি কিডনি ফেলিওর হয় তাহলে একটা কিডনি কিন্তু তার যথেষ্ট যে কোনো মানুষের জন্য। তো কাজেই আরেকজন আত্মীয় স্বজন যদি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে উনি স্বেচ্ছায় উইদাউট এনি কোয়েশ্চেন অথবা কোনো প্রলোভনের বাইরে যদি দিতে চান তাহলে দ্যাটস ওকে। কিন্তু যদি এটা কোনো প্রলোভন বা জোর করে বা চোরাই র্যাকেটের মাধ্যমে করা হয়, অবশ্যই এটা এখনো শাস্তিযোগ্য অপরাধ। সেই জায়গা থেকে বিষয়গুলো কিভাবে নজরদারিতে রাখা যায় বলে আপনার কাছে মনে হয়? কারণ আমরা কম বেশি তো আসলে জানি প্রতিটি হাসপাতালে দালালদের এক ধরনের দৌরত্ব থাকে। তারা নানা ধরনের কমিশন, নানা ধরনের প্রলোভন দেখান, যারা দূর দূরান্ত থেকে হয়তো শহরের মানুষকে না, গ্রাম থেকে অনেকে আসেন, তাদেরকে নানাভাবে বোঝান। এই জায়গায় আমরা আসলে কিভাবে একটু কঠোর হতে পারি? দেখুন, এখানে আসলে চিকিৎসক থেকে শুরু করে যারা সংযোজন করবেন, আত্মীয় স্বজন এবং অন্য যে সাথে যারা রয়েছেন, দালালদের দৌরত্ব তো আছেই। দালালদের দৌরত্ব বন্ধ করার জন্য প্রতিটা হাসপাতালেই এখন খুব কড়াকড়ি করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং সরকার আন্তরিক, আমি বিলিভ করি। আমি যে হাসপাতালে কাজ করি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে বেশ কয়েক মাস ধরে এই দালালদের বিরুদ্ধে অভিযান চলছে এবং আমরা সাকসেসফুলও বলতে গেলে, কারণ এখানে আমাদের হাসপাতালে বা রেটিং এ 1 নাম্বার হয়েছে বাংলাদেশে, বেস্ট হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছে গত মাসে। যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অর্থাৎ টোটাল ইকোসিস্টেমে আমাদের পজিশন এখন এক সিলেটের ওসমানী মেডিকেল কলেজে। কিন্তু আমি বলবো যে এই দালালদের বা এদের দৌরাত্ম্য আপনার হাসপাতালে স্ট্রিক্ট এন্ট্রেন্স এবং এক্সিট, অর্থাৎ হাসপাতালের যে পেরিমেট্রি রয়েছে, হাসপাতালের যে অবকাঠামো রয়েছে, হাসপাতালের যে এলাকা রয়েছে, এই এলাকাতে কোনো রকম কোনো দালাল কোনো এদেরকে অ্যালাউ করা যাবে না। সেটা তারা কিভাবে সংস্পর্শে আসবেন যদি আমরা তাদেরকে এন্ট্রি না দেই কোনো রোগীর সাথে বা কোনো এর সাথে। এই হাসপাতালে ঢোকা এবং বের হওয়া, যেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ফলো করে, অর্থাৎ পুলিশ গেট মেনটেন করে হাসপাতালের। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যদি থাকতে পারে তাহলে আমি মনে করি হাসপাতাল পুলিশ ব্যবস্থাপনাও থাকা উচিত, সো দ্যাট আপনার হাসপাতালের এই একটা সেন্সিটিভ এবং লাইফ সেভিং একটা জায়গা চলছে, কিন্তু এই জায়গাটার আর যে নিরাপত্তা ব্যবস্থাপনা এটা খুবই দুর্বল। নিরাপত্তা ব্যবস্থাপনা বলতে আমি শুধু যে চুরি ডাকাতি তা বলছি না, নিরাপত্তা ব্যবস্থাপনা বলতে আমি বুঝাচ্ছি যে টোটাল হেলথ ইকোসিস্টেমে, হসপিটাল ইকোসিস্টেমকে আপনার নিরাপদ করতে হবে, দালালদের দূরত্ব থেকে বাঁচাতে হবে এবং এখানে অবৈধ কোনো লেনদেন না হয়, অবৈধ কোনো কাজ না হয়, আনএথিক্যাল কোনো কাজ না হয়, এবং প্রতিটা রোগী যেন হাসপাতালে তার সার্বিক তার সেবা পাওয়ার যে রাইট রয়েছে সেই রাইটটা যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জায়গাটায় নজর দেওয়া উচিত। উইদাউট এনি আমাদের কোন যেন অবহেলা না থাকে
এবং আমাদের কোনো একজন ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ঘাটতি না থাকে। আমি মনে করি যে এটা হসপিটাল পুলিশ সিস্টেম যদি চালু করা যায়, আপনার অনেক দেশে আছে যে হাসপাতালের গেট এক্সিট এন্ট্রি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে কন্ট্রোলড হয়, দ্যাট কুড বি এ গুড অপশন। এইখানে অবশ্যই যেন আপনি কোনো যেভাবে বলছিলেন সেভাবে যদি আরেকটু ম্যানেজমেন্টের দিক থেকে ব্যবস্থাটা কঠোর করা হয়, তাহলে দালালরা যেমন হচ্ছে এরকম মানুষকে ধোঁকা যেমন দিতে পারবে না, এবং একেবারেই যারা রোগী রয়েছেন তারাও চিকিৎসা সেবাটা সঠিকভাবে পাবেন। আমরা সেই আশাই রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মনিরুল আইচ রিচু, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে।